এই প্রসেসের মধ্যে খুবই ছোট্ট একটা চ্যাপ্টার। সিলেকশনটা হবে সিলেকশন যে কোনো পার্সোনাল লাইফে আপনারা দেখেছেন কোনো জায়গায় আপনাদের জব সিভি যদি ড্রপ করেন সেখান থেকে সবসময় যে ইন্টারভিউ কল আসে তা হয় না। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনাদের কল দিয়ে জানায় যে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে, শর্ট লিস্টেড করা হয়েছে। কখনো আবার কোন কিছুই জানানো হয় না। কখনো হচ্ছে শর্ট লিস্ট করার পরে দেখা যাচ্ছে আপনাকে ফার্স্টে রিটেন টেস্ট নেওয়া হয়, কখনো ভাইভা নেওয়া হয়, কখনো হচ্ছে গ্রুপ ডিসকাশন করা হয়, ডিফারেন্ট অ্যাপ্রোচে করা হয়। তো এক এক অর্গানাইজেশনে এক এক ধরনের সিস্টেমে এই সিলেকশন গুলা হয়ে থাকে। আজকে আমরা ওই জিনিসগুলো একটু দেখি, সিলেকশন স্টেপ গুলা কি কি, কোন স্টেপের পর কোন স্টেপে যেতে হবে সেগুলো। Definition of selection, the selection process. তো আপনি তো রিক্রুটিং এ দেখেছেন যে কিভাবে হচ্ছে অর্গানাইজাররা বা এমপ্লয়াররা তাদের আপনাদের হচ্ছে কিভাবে বিভিন্ন ইন্টারনাল এক্সটার্নাল সোর্সের থ্রুতে আপনারা জানতে পারেন যে আপনাদের জবটা অ্যাভেলেবেল বা আপনার পছন্দ হচ্ছে কি হচ্ছে না। আপনি তো একটা ডিসিশন নিয়েই থাকেন, ঠিক না, যে হ্যাঁ আপনার এই জবের সার্কুলারটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বা আপনি এখানে ট্রাই করতে ইচ্ছুক কিনা, ইন্টারেস্ট আছে কিনা। হয়তো আপনি চান যে 60% চান্স আছে, তারপর আপনি একটু দেখতে চান, বা কখনো মনে হচ্ছে না এটাতে চান্স নাই, তারপর একটু দেখি। এরকম অনেক সময় আমাদের মনে হয় বিভিন্ন সার্কুলার দেখার পরে। তো এগুলো হচ্ছে রিক্রুটিং এর স্টেপস। কিন্তু সিলেকশনে হচ্ছে আপনি অলরেডি ডিসিশন নিয়েছেন যে আপনি এখানে ড্রপ করবেন। আমাদের লাস্ট চ্যাপ্টার কি ছিল? সিভি দিয়ে। একটা লাস্ট চ্যাপ্টারের শেষটা হয়েছিল সিভি দিয়ে। ওই সিভিটা আপনি কোনো না কোনো জায়গায় বিভিন্ন ওয়েতে আপনি ইন্টারনাল বলেন বা এক্সটার্নালি বলেন, আপনি ওই জায়গাটা খুঁজে এখানে ড্রপ করেছেন বা সাবমিট করেছেন। সেইখান থেকে এখন হচ্ছে এমপ্লয়ারদের কাজ হচ্ছে সেই জিনিসটা ইনিশিয়াল স্ক্রিনিং করা, যে আমার যে অ্যাপ্লিক্যান্টরা আছে তারা কি আদৌ আমি যে রোলের জন্য যে পজিশনের জন্য চাচ্ছি তারা কি সেটা দায়িত্বটা করতে পারবে কিনা। তো ধরেন আপনার একটা পজিশনে পোস্ট আছে 2টা খালি, সিভি ড্রপ হয়েছে আপনার সাপোজ 200, 2টা পোস্টের জন্য 200। সেক্ষেত্রে তো এতগুলা সবগুলা ধরে ধরে পড়ার যে এইচআর যারা থাকে তাদেরও এত টাইম নেই, অনেক কাজ থাকে। তার ফার্স্টে যেটা করে একটা ইনিশিয়াল স্ক্রিনিং। ইনিশিয়াল স্ক্রিনিং কি? আপনার সিভিটা দেখে তাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন, যে তাদের সার্কুলারে বা তাদের ইয়াতে মেনশন করেছিল, সেই মিনিমাল জিনিসটা আপনার আছে কিনা। যেমন 200 জন অ্যাপ্লাই করেছে, সবার হয়তো রিকোয়ারমেন্ট ফুলফিল করেনি, তাও সিভি দিয়েছে। সেক্ষেত্রে তো সেই জিনিসটা অ্যাকসেপ্টেবল হবে না, ফেল হয়ে যাবে। তো এই জন্য ইনিশিয়াল স্ক্রিনিং এ দেখেন যে ওকে, আমাকে যে সিভিটা আমি এমপ্লয়ার হাতে আছে সেখান থেকে দেখবে যে আমরা যেই মিনিমাল রিকোয়ারমেন্ট বা রিকুইজিটটা দিয়েছি অ্যাপ্লিকেন্ট কি সেগুলা ফুলফিল করেছে কিনা। যারা ফুলফিল করবে 200 জনের মধ্যে দেখলেন 110 জনের মতো ফুলফিল করেছে, বাকি সিভি গুলাতে রিকোয়ারমেন্ট ফুলফিল হয়নি, মিনিমাম কোয়ালিফিকেশন গুলা ফুলফিল হয়নি, তারপরও হয়তো সিভি ড্রপ করেছে, যদি লেগে যায় এই আশায় অনেকেই থাকে। তো এটা বলছি আমরা ইনিশিয়াল স্ক্রিনিং। ইনিশিয়াল স্ক্রিনিং এর যদি আপনি ওকে পাস অন দেন পরের অ্যাপ্লিকেশন আপনার পরবর্তী স্টেপে যাবে। আর ফেল হলে তো একদম আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গেল। এখানে দেখবেন ইনিশিয়াল স্ক্রিনিং এর দুইটা, আইদার পাস অর ফেল। ফেল হলে মানে কি আপনার মিনিমাম কোয়ালিফিকেশন আপনি মিট আপ করতে পারেন নাই, আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে। আর পাস হলে আপনি পরবর্তী স্টেপটা এরপর এইচআর দেখবে কি দেখবে, আপনার ফুল এবার যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন, আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিয়েছেন, ঠিক না। আপনার সিভি তো অবশ্যই দেখেছে, সিভিতে সবকিছু আছে, বা আপনার অ্যাপ্লিকেশন ফর্মে শর্টলিস্ট করেছে, তারা শর্টলিস্ট করে করে দেখলো, সেই জিনিসগুলা পয়েন্ট আউট করলো। বাট আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশনটা এখন তারা দেখলো। কমপ্লিট অ্যাপ্লিকেশনে কি কি দেখবে, যে আপনার কি কি ধরনের স্কিল আছে, আপনার এক্সপিরিয়েন্স কি, আপনার কোয়ালিফিকেশনটা অলরেডি আপনি মিট আপ করেছেন, এছাড়া আপনার আর কি স্কিলস আছে সেটাও তার অ্যাপ্লিকেশনে পড়ে দেখবে।
যদি মনে হয় এই এক্সপেরিয়েন্স, এই কোয়ালিফিকেশন গুলা আপনার ওই পজিশনের জন্য পারফেক্ট। ধরেন আপনার দরকার হচ্ছে, আপনাকে চাচ্ছে মার্চেন্ডাইজিং পোস্টের জন্য, কিন্তু আপনার এক্সপেরিয়েন্স বা স্কিলটা হয়ে যাচ্ছে অন্য ফিল্ডের দিকে বেশি। হয়তো আপনি সুইচ করতে চাচ্ছেন, কিন্তু যে অলরেডি এই ফিল্ডে আছে আপনি কাকে প্রায়োরিটাইজ দিবেন? ঠিক না? প্রায়োরিটি কাকে দিবেন? যে এই ফিল্ডে আছে তাকে একটু দিবেন, যে অন্য ফিল্ড থেকে এসেছে সে একটু পিছায় যাবে। সো স্কোর, এই জিনিসগুলা থাকে। শুরুতেই তো আর 10টা নিয়ে 1, 2, 3 করে তারা করে না, র্যাঙ্কিং করে। তারা একটা কাট স্কোর, ওটা আমরা আসছি, কাট স্কোর থাকে। ওই স্কোর উপর বেস করে তারা এগুলা নাম্বারিং করবে, যে 70 এর মধ্যে কত পেয়েছে, কে কত পেয়েছে সেভাবে। তো অ্যাপ্লিকেশনে যদি এটা দেখার পরে যদি কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্মে যা যা আপনার ইনফরমেশন চেয়েছিল, সকল ইনফরমেশন গুলো আপনি ঠিকভাবে এন্ট্রি দিয়েছেন কিনা সেটাও দেখবে। কোন অ্যাপ্লিকেশনে পার্সোনাল ইনফরমেশনের জায়গাগুলো আপনি খালি লিখেছেন, বা আপনার এক্সপিরিয়েন্স এর অপশন গুলো আপনি ঠিকভাবে ওপেন করেন নাই, বা আপনি বলতে চান নাই, হাইড করেছেন। এই ধরনের যদি কিছু হয়, বা আপনার যে ইয়াটা জানতে চেয়েছে যে আপনার কত বছর এক্সপিরিয়েন্স, বা আপনার কি কি আপনার সার্টিফিকেট গুলার কপি, অনেক সময় চায় না ফটোকপি, এই সমস্ত জিনিস চেয়ে থাকে, এটাকে বলে আমরা কমপ্লিটেড অ্যাপ্লিকেশন। এই জিনিসগুলো যদি মিট না করতে পারেন তখনও আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যায়। তো এটা হলো সেকেন্ড স্টেপ। এরপর আসছেন এমপ্লয়মেন্ট স্টেপ। আমরা যদি এগুলো ডিটেইলে যাই, দেখবেন প্রত্যেকটা স্টেপে আবার ডিটেইল আছে। কমপ্লিট অ্যাপ্লিকেশনে কি দেখবে? তার স্কিল এন্ড অ্যাকমপ্লিশমেন্ট দেখবে, আপনার যে পার্সোনাল ইনফরমেশন গুলো আছে কিনা, সেক্স, রিজন, আপনার এমপ্লয়ারদের যে আপনি ইয়াগুলো আছে সেই ধরনের কোনো ধরনের ফলসিফাইং ইনফরমেশন দিয়েছেন কিনা সেগুলো একটু ক্রস চেক করবে। তারপর হচ্ছে আপনার ওয়ার্ক রেফারেন্স এর অপশন থাকে, আপনি কোনো রেফারেন্স তারা চেয়েছে, আপনি কাদের রেফারেন্স দিয়েছেন সেই জিনিসগুলো তারা একটু দেখে। তারপর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাকে সেই অনুযায়ী কি বলবে, স্কোর দিবে, পারফরমেন্স স্কোর দিবে, যে আপনি যদি এত মানে এই ধরনের ফিল্ডে এত বছর থাকেন, এই বা এই স্কিল থাকে, এই ধরনের সফটওয়্যার স্কিল বা এই ধরনের হার্ডওয়্যার মানে ধরনের আপনার কোনো টেকনিক্যাল সাপোর্ট মানে স্কিল গুলা যদি থেকে থাকে, ইনফোয়ার বা হিউম্যানওয়্যার এই জিনিসগুলা থেকে থাকে, সো আপনি সেইভাবে তারা স্কোরিং করবে, মেজার করবে সেভাবে আপনাকে। এরকম তাহলে আপনি আরো 10 জন থাকলে সে কম্পারিজনটা লাস্টে গিয়ে আপনি করতে পারবেন। স্কুলিং টাইম আপনি কোনো ধরেন আপনি একজন টিচিং পজিশনের জন্য হয়তো আপনাকে নিচ্ছে, সেখানে আপনি ইয়ার অফ স্কুলিং দেখবে, আপনার কোনো গ্যাপ আছে কিনা দেখবে, বা আপনি কোন জবে কতদিন আপনার পারফরমেন্স ছিল, সেখানে আপনার পারফরমেন্স কি ছিল সেই জিনিসগুলো দেখবে। এই ধরনের জিনিসগুলো দেখতে পারেন। সো এইভাবে প্রত্যেকটা পয়েন্টের উপর বেস করে আপনি ইনফরমেশন গুলা কমপ্লিট করেছেন কিনা আপনার অ্যাপ্লিকেশনে, তারা যে কোয়েশ্চেন গুলা করেছে আপনার সেই ফর্মটার মধ্যে আপনি ঠিকভাবে ফিল আপ করেছেন কিনা সেটা চেক করবে। যদি চেক দেখে ঠিক আছে, দেন আপনি পরের স্টেপে যাবেন, আদারওয়াইজ আবার অ্যাপ্লিকেশন রিজেক্ট। এরপর আছে প্রি এমপ্লয়মেন্ট টেস্টিং। এবার আসছেন আপনার এমপ্লয়মেন্ট চাকরি দেওয়ার আগে কিছু, এবার আসছেন যে টেস্টিং এর ব্যাপার, যে সিমুলেশন, যে আপনাকে যারা আমার 200 জন থেকে 110 জন ছিল, 110 জন থেকে এখন আমি ইয়া করলাম 60 জনকে, 60 জন থেকে এখন আমি তাদেরকে আমি জাজ করতে চাচ্ছি এরা আদৌ আমার, তারা কিন্তু আমার স্পেসিফিকেশন ফুলফিল করেছে, কোয়ালিফিকেশন যেগুলো আমরা দিয়েছি, স্কিলের দিক থেকেও তাদেরকে আমি র্যাঙ্ক করেছি, স্কোর দিয়েছি, বাট সে কি আদৌ অন দ্য ফিল্ড আমার ওই জবটা করতে পারবে কিনা, কি ধরনের রোল সে প্লে করে সেটা আমি অ্যাসেস করতে চাচ্ছি, এক্সারসাইজটা দেখতে চাচ্ছি যে আদৌ পটেনশিয়াল তার মধ্যে আছে কিনা। অনেক ধরনের অনেক সময় কমপ্লেক্স সিচুয়েশন আছে, সেই সিচুয়েশন গুলা কিভাবে তারা প্রবলেম হ্যান্ডেল করে, রিস্ক নেওয়ার মতো তাদের আছে কিনা, রিস্ক ক্যারিয়ার রিস্ক নিতে পারে কিনা, না ভয় পায়, এই ধরনের জিনিস টাইপের হচ্ছে আর্গুমেন্ট করতে দেয়, বিভিন্ন রকমের স্টিমুলেশন টেস্ট দেয় যখন আপনাকে ইন্টারভিউতে ডাকা হয় তখন। তো পারফরমেন্স স্টিমুলেশন টেস্ট আপনাকে বিভিন্ন জবের বিহেভিয়ার সম্পর্কে আপনাকে জানার চেষ্টা করবে, এই ধরনের সিচুয়েশন আপনি কি করবেন, বা হচ্ছে আপনাকে একটা মিনিয়েচার রেপ্লিকা কোনো ডেমো দিতে বলবে। যেরকম অনেক সময় হয় যে আপনি কোনো আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি গুলাতে মেইনলি হয়ে থাকে যে টিচিং রিটেন টেস্ট তো হয়। তারপর হচ্ছে মক ভাইভা হয়। এরপর হচ্ছে ডেমো ক্লাস দিতে বলে। যে ডেমো ক্লাস দিয়ে স্টুডেন্টদের সামনে বা টিচারদের সামনে আপনি একটা ডেমো ক্লাস দিয়ে দেখেন আপনি কোন একটা টপিকে আপনি কিভাবে পড়াতে পারছেন কিনা।
তো ডেমনস্ট্রেশন আপনার স্কিলটা আপনি কিভাবে এনগেজ করেন স্টুডেন্টদের বা আপনি কিভাবে আপনার ইয়াটা ডেলিভার করেন এই জিনিসগুলো দেখে থাকে অনেক সময়। বা আপনি হচ্ছে কোনো একটা ম্যানেজিং পোস্টের জন্য আপনি এপ্লাই করেছেন। আপনি আপনার সাবঅর্ডিনেট বা আপনার যে ইয়ারা আছে, জুনিয়ররা আছে, আপনি তাদের সাথে কিভাবে আপনার কমিউনিকেশনটা তৈরি করছেন। তাদের সাথে আপনি কোনো কাজ দেন কিভাবে কাজটা দিবেন? আপনি সিনিয়র পজিশনে যদিও জয়েন করছেন, বাট আপনার আন্ডারে অনেক জুনিয়র আছে। সেক্ষেত্রে আপনি কিভাবে রোলটা প্লে করবেন? তাদেরকে কিভাবে আপনি কাজের প্রতি এনগেজ করবেন বা কোনো একটা প্রজেক্টটাকে হ্যান্ডেল করবেন, সেটা আপনাকে পুরা জব দেওয়ার আগে তো আর বোঝা যাবে না। বাট আপনাকে এই ধরনের ডেমনস্ট্রেশন টাইপের কোয়েশ্চেন আস্ক করবে বা ডেমো দিতে বলবে, সেই ধরনের। অথবা হচ্ছে বিভিন্ন এছাড়াও অ্যাসেসমেন্ট সেন্টার থাকে। এগুলা HR ইন্টারনালি নিজেরা করতে পারে। এমপ্লয়মেন্টের এই অ্যারেঞ্জমেন্ট গুলা, অথবা হচ্ছে কিছু অ্যাসেসমেন্ট সেন্টার থাকে HR এর হয়ে থার্ড পার্টি, যারা হচ্ছে অলরেডি আপনার এই স্কিল গুলা সম্পর্কে যে টেস্টিং বিভিন্ন পারফরমেন্স, যে হ্যাঁ ওরা এখানে ইয়ে করে আসছে, আমরা দেখেছি ওরা ভালো, আপনি সেই পয়েন্টের উপর একটা সার্টিফিকেট আছে, আপনি সেটার উপর নাম্বার দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, অলরেডি ওরা ওইখান থেকে প্রুভেন যে এরা ভালো পারে। তো এইভাবে আপনি এমপ্লয়মেন্ট টেস্টিংটা করতে পারেন। যদি এগুলা হয়ে যায় দেন হচ্ছে আপনার যদি পাস করেন দেন হচ্ছে আপনার পরের স্টেপ কম্প্রিহেনসিভ ইন্টারভিউ। এবার আসেন যে হ্যাঁ আদৌ কম্প্রিহেনসিভ ফেস টু ফেস বা রিটেন বলেন, এই প্যানেল ডিসকাশন, এইভাবে আপনার রুটিন কল, এই জিনিসগুলা নিয়ে আপনার কথাবার্তা হবে যে কিভাবে আপনার কাজের ভ্যালু, আপনার মোটিভেশন, আপনার ইয়াটা কি ওই রোলের জন্য আপনি পারফেক্ট কিনা, এই জিনিসগুলা দেখতে পারেন। ইমপ্রেশনটা কি ম্যানেজমেন্টের সাথে, আপনি কি একটু স্ট্রেট ফরওয়ার্ড প্রোডাকাসি টাইপের নাকি একটু ডেমো টাইপের, আপনার ম্যানেজিং লিডিং রোলটা কি টাইপের, এই সমস্ত জিনিসগুলা মানে অনেক সময় ইন্টারভিউতে বোঝার চেষ্টা করে এমপ্লয়ার। তো অনেক সময় ইন্টারভিউ রেকর্ডও হয়, যাতে পরবর্তীতে মানে অনেক সময় দেখা যায় বাইরের কান্ট্রিতে হয় এমনি, কারণ অনেকে যারা ইন্টারভিউ নেয় এবং যারা ইন্টারভিউ দেয় অনেক সময় তারা মানে ইউকের মতো বা ইউএসএ কান্ট্রিতে দেখা যায় যে ওরা এটা নিয়ে খুবই তারা হচ্ছে যে কোনো ইন্টারভিউয়ার যদি কোনো ধরনের রিলিজন বা সেক্স এই ধরনের যাবতীয় কোনো কোয়েশ্চেন অ্যান্সার করে থাকে যেটা কিন্তু তার জন্য হার্মফুল বা সে একটু এটাকে মাইন্ডফুল নিচ্ছে, ওগুলাতে কিন্তু পরে চাকরিও চলে যায়, এমন ব্যবস্থা হয়। এই টাইপের কোনো এজন্য ইন্টারভিউ দেখে যে হ্যাঁ এদের উপরে ইন্টারভিউ যারা নিচ্ছে তাদের উপর থাকে। তারা আবার সেগুলা দেখে। আপনাকে যে ক্যান্ডিডেট আসছে সে কিন্তু চাইলে যেকোনো সময় আবার কমপ্লেইন করতে পারে যে আমার সাথে ইন্টারভিউ বোর্ডে ব্যবহার করা হয়েছে। তো দেখা যাবে ওটাও তাদের কোম্পানির জন্য, অর্গানাইজেশনের জন্য খারাপ একটা ইমপ্রেশনের ব্যাপার থাকে, ইমেজ। তো এইজন্য অনেক সময় কন্ট্রোল করা হওয়ার জন্য ভিডিও করা থাকে। তারপরে অনেক ধরনের প্রোটেকশন ইয়েটা ঘটেছে। তাছাড়া হচ্ছে আপনার জবের ব্যাপারে তাকে একটা এই ধরনের জবের রোল আপনাকে বলবে ইন্টারভিউয়ার, আপনাকে এই কাজগুলো করতে হবে। আপনাকে একটা ভিডিও দেখাতে পারে। আপনার পুরা ধরেন আপনি একটা ফ্যাক্টরি অন সাইটে কাজ করবেন। ও সাইটটার ভিজিট একটা ভিডিও ট্যুরের মাধ্যমে দেখালো। আপনি তো হেড অফিসে গিয়ে ইন্টারভিউ দিয়েছেন আর আপনার ফ্যাক্টরিতে জব করতে হবে। সেক্ষেত্রে আপনার ফ্যাক্টরি ট্যুরটা কিভাবে দিবেন? যে হ্যাঁ, আপনি আদৌ আমি আপনাকে কল করতে চাই, বাট আপনি আগে দেখেন, বুঝেন যে আপনি এখানে আসতে চান কিনা। আপনাকে আমি অফার দিলাম, আপনি অ্যাকসেপ্ট ও করলেন। ২ দিন পর বললেন সাইটে গিয়ে আপনার মনে হলো যে এটা আপনার জন্য ভালো লাগছে না বা সাইটটা দূরে, আপনি এখানে করতে পারবেন না। আপনি অনিচ্ছা। এই যে পুরা প্রসেসটাতে তাদের টাকা খরচ হলো, তাদের শ্রম, টাইম সবই গেল। তো এইজন্য দেখা যায় অনেক সময় জব প্রিভিউ গুলাও দেখানো হয়ে থাকে। কি ধরনের কাজ করা হতে পারে। এগুলো যদি ওকে হয়ে থাকে দেন ওকে, যদি ২ পক্ষই দেখা যায় একটা উইন-উইন সিচুয়েশন এ আসে, তখন হচ্ছে এমপ্লয়ার বা ইন্টারভিউয়ার আপনাকে একটা কন্ডিশনাল জব অফার দেয়। কন্ডিশনাল জব অফার মানে আপনাকে এই শর্তে আপনাকে জব দিচ্ছি। আপনি যদি আপনার সকল ডকুমেন্ট সাবমিট করেন, আপনার একটা মেডিকেল টেস্ট নেওয়া হবে। সেটাতে যদি আপনি ওকে হয়, দেন আপনাকে হয়তো আমরা ফাইনাল জব অফারটা দিব। এভাবে অফারটা আপনার ওই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না? ওইখানে লেখা থাকে। বা আপনাকে ৬ মাসের জন্য প্রবেশনাল পিরিয়ড এ নেওয়া হচ্ছে। এ যদি এই ক্ষেত্রে অনেক সময় হয় কি গভর্নমেন্ট জব গুলাতে মেডিকেল টেস্ট হয়, ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন হয়।
সেগুলাতে যদি ফেইল হয় দেন জবটা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন ধরেন গভর্নমেন্ট কোনো জবে গিয়েছে, কথার কথা যে সে বড় অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের জন্য বা কিছুর জন্য যাচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশন করে দেখলো তার ক্রিমিনাল অফেন্স আগে করেছে বা এই ধরনের কোনো রেকর্ড আছে, সেই ক্ষেত্রে এগুলো ভেরিফিকেশন করে এগুলো কিন্তু অনেক সময় 19-20 হয়ে যায়। তো দেখা যায় এক্ষেত্রে আর যদিও কন্ডিশনাল জব অফার দিয়েছে, ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে যদি কিছু থাকে দেন আবার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে ভেরিফাই করার পরে। আপনি যে ইনফরমেশন গুলা দিয়েছেন আপনার অ্যাপ্লিকেশনে, আপনি যে আপনার এডুকেশন, তারপরে পাস্ট এক্সপিরিয়েন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলা বা আপনার রেফারেন্স, সমস্ত জিনিসগুলা তারা দেখবে যে আদৌ এগুলা সত্য কিনা যাচাই করে দেখবে। আপনি ডকুমেন্ট দিয়েছেন, ডকুমেন্ট যাচাই বাছাই করার পর যদি ওকে হয় দেন আপনাকে ফাইনাল জব অফারটা আসবে। এভাবে হচ্ছে আমাদের মেইনলি সিলেকশন প্রসেসে যে কাজ করা হয়। খুবই সিম্পল, এগুলো আমরা সবাই জানি মোটামুটি কম বেশি স্টেপ গুলো, বাট জাস্ট বইয়ের ভাষায় বলা। তো এগুলো করতে গেলে দেখা যায় আমাদের কিছু প্রেডিক্টর, অনেক সময় যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কিছু জিনিসের উপর প্রেডিক্ট করে হচ্ছে আপনাকে পারফরমেন্সের যে স্কোর গুলা দেওয়া থাকে যেগুলোকে আমরা বলি কি এলিমেন্টস ফর সাকসেসফুল প্রেডিক্টর, রিলায়েবিলিটি, ভ্যালিডিটি অ্যান্ড পার্টিসিপেটস। এই তিনটা পয়েন্টের উপর অ্যাকচুয়ালি মেইনলি আপনাকে ইন্টারভিউ বেস করে আপনার যে কোনো ইন্টারভিউ সেশন নেওয়া হয়ে থাকে বা হচ্ছে আপনাকে করে পারফরমেন্স অ্যাপ্রাইজ বা মেজার করে থাকে জব ইন্টারভিউ। রিলায়েবিলিটিটা কি? রিলায়েবিলিটি হচ্ছে স্ট্যাবিলিটি। আপনি যে ইনফরমেশন ধরেন আপনাকে আজকে একটা ডেমো দিতে দিয়েছেন, আজকে যে পারফরমেন্স করেছেন, আপনাকে ১ সপ্তাহ পরে সেই জিনিসটা আবার নেওয়া হলো। তখনও যদি আপনি সিমিলার অ্যান্সার বা একই ধরনের জিনিস আপনার মধ্যে থেকে একই স্কোর পান, একই ধরনের ইয়ে পান, তার মানে কি? রিলায়েবল। আপনার যে সোর্সটা, আপনার যে মাইন্ড, আপনি যেভাবে চিন্তা করেন, সেই জন্য এটা স্টেবল। আপনাকে রিলাই করতে পারে। এই ধরনের এলিমেন্ট থেকে আপনার হচ্ছে প্রেডিক্ট করতে পারে ইন্টারভিউরা যে না, এই ক্যান্ডিডেটকে আমি রিলায়েবল করতে পারি, এই ক্যান্ডিডেট হচ্ছে নেওয়ার মতো। এরপর এটা কেন করা হচ্ছে? অনেক সময় দেখা যায় কগনিটিভ অ্যাবিলিটি গুলা চেক করার জন্য যে কগনিটিভ অ্যাবিলিটি মানে কি সবসময় তো সব এডুকেশনাল আর থিওরিটিক্যাল জিনিসপত্র দিয়ে হয় না। কিছু কগনিটিভ আপনার চিন্তাধারা থাকে। এগুলা কি আমরা ভালোভাবে হ্যান্ডেল করতে পারি কিনা? এই সমস্ত জিনিস দেখার জন্য অনেক সময় এগুলা কিন্তু যারা মেম্বাররা থাকে তারা ইজিলি বুঝতে পারে। নিতে, নিতে এক্সপেরিয়েন্স হয়ে যায়। তারা ইজিলি এগুলা ডিটেক্ট করতে পারে। এমনিভাবে তারা নাম্বারিং করে। আর ভ্যালিডিটি, ভ্যালিডিটির মধ্যে আবার ৩ টা অপশন আছে, কনটেন্ট, ক্রাইটেরিয়া অ্যান্ড কনস্ট্রাক্ট। যে আমি যে টেস্টটা নিচ্ছি, আদৌ আমি যেভাবে নিতে চাচ্ছি এটা কি আমার ওই রুলের জন্য যাবে কিনা? মানে ভ্যালিডেশন আছে কিনা, ট্রুথ কিনা? আপনি যে টেস্টটা নিবেন ওইটা কি আদৌ মেজারেবল কিনা আপনার ওই পারফরম্যান্স জবেরটার জন্য? আপনাকে আপনার দরকার হচ্ছে ধরেন আপনার টাইপিং স্পিড কেমন এটা আপনি বুঝতে চাচ্ছেন। টাইপিং স্পিড কেমন এটার জন্য আপনি কতটুকু ডিজাইন পারেন এটা দেখা তো জরুরি নেই। ডিজাইন এক জিনিস, গ্রাফিক্যাল এক জিনিস আর টাইপিং স্পিড এক জিনিস। তো আপনাকে এমনভাবে কোয়েশ্চেন করা হবে আপনার অ্যান্সারটা যাতে সে পায়। তো টেস্টিংটা এমন হতে হবে সেটা ভ্যালিড। উল্টাপাল্টা কোন কোয়েশ্চেন করলে তো হবে না যেটা থেকে আমার অ্যান্সার পাবো না। আমার জানা দরকার আমার ক্যান্ডিডেট কি ভালো টাইপ করতে পারে কিনা। কিন্তু আমি যদি তাকে জিজ্ঞেস করি আপনি কি ভালো গ্রাফিক্যাল ডিজাইন পারেন? বা আপনি কি ইলাস্ট্রেটর এর কাজ করতে পারেন? আপনি কি ভালো প্রেজেন্টেশন করতে পারেন? টাইপিং স্পিড আমার দরকার ওই রোলে, আমার এই রোলে না। সো ওই টাইপের কোয়েশ্চেন করে আপনার ইয়েটা লাভ নেই। হচ্ছে কনটেন্টটা কি? সেই রিলেটেড জব পারফরম্যান্সটা ক্রাইটেরিয়া মিট করছে কিনা? বা আপনার পার্সোনালিটি ট্রেইট গুলা ওইভাবে উঠে আসছে কিনা? আপনার টেস্টিং মেথড এর মাধ্যমে কনস্ট্রাকচুয়াল হচ্ছে কিনা এই জিনিসগুলা ভ্যালিডেশনে দেখতে হয়। আদারওয়াইজ আপনার পুরা মেজারমেন্ট, পুরা এই যে ইন্টারভিউ প্রসেস এর কোয়েশ্চেন সেশন বলেন বা যাই করেন সেট করেন, এগুলা কোনো কাজে লাগবে না। আর এরপর সবচেয়ে যেটা পার্টিসিপেন্ট যে আপনাকে যে বললাম শুরুতে বলেছিলাম বিভিন্ন নাম্বারিং থাকবে। নাম্বার অনুযায়ী আপনাকে এই স্কিলে এত মার্কস থাকবে, এডুকেশনে এত মার্কস থাকবে।
স্কিলে এত মার্কস, এডুকেশনে এত মার্কস, ওয়ার্ক এক্সপেরিয়েন্সে এত মার্কস, কারো যদি এছাড়া কোনো বেটার অ্যাচিভমেন্ট থাকে, ভালো অ্যাচিভমেন্ট থাকে সেইটার জন্য এত মার্কস থাকবে। এভাবে আমরা একটা স্কোর দিই করে তাহলে আমি এভাবে মার্কস দিব। 70 এর 100 এর মধ্যে ওকে এই স্কিলের জন্য 50 রাখলাম, ইয়ের জন্য 40 রাখলাম, 30 রাখলাম, 20 রাখলাম। কোনটাতে কত পেয়েছে এভাবে করে টোটাল স্কোরটা রাখবো। এরকম যদি 50 জন ক্যান্ডিডেট থাকে তাহলে টোটাল ক্যান্ডিডেটটা পাবো। সো আমার জন্য যেটা প্রায়োরিটাইজ, আমি দেখলাম যে 200 এর মধ্যে 5 জনই 190 পেয়েছে। কিন্তু আমি প্রায়োরিটাইজ করব আমার কোন এই যে ট্রেড গুলা আছে, এই ট্রেড গুলার মধ্যে কোনটা আমার বেশি দরকার, কোন জিনিসটা আমার, সেটার মধ্যে আপনি একটা মার্কিং ওয়েট দিয়ে রাখবেন, পয়েন্ট পার স্কোর রাখবেন। সেই হিসাবে আপনার ক্রাইটেরিয়াতে কোনটা ম্যাচ করে বেশি, সেই হিসাবে আপনি প্রেডিকশন করতে পারেন যে এই ক্যান্ডিডেটটা আমার জন্য ভালো না খারাপ হবে। এইভাবে আমরা বিচার করে থাকি যে কাকে সিলেক্ট করা হবে। তো এগুলো হচ্ছে আমাদের সিলেকশন প্রসেস। মেইনলি আপনাদের এই চ্যাপ্টার থেকে 2টা কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে সিলেকশন প্রসেসটা কি, এটার ব্যাখ্যা আকারে লিখো, তখন এগুলো সব লিখতে হবে আপনাদের। অথবা কম্প্রিহেনসিভ ইন্টারভিউর মধ্যে কি কি ধরনের কোয়েশ্চেন করা, যদি ছোট প্রশ্ন আসে তখন হয়তো কোনো একটা স্টেপের দিয়ে বলবো এই স্টেপে কি কি কাজ। আর যদি বড় প্রশ্ন থাকে ফুল প্রসেস সহকারে প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা। আর একটা হচ্ছে এই যে কি প্রেডিক্টর, এই কি প্রেডিক্টর গুলার ফুল ব্যাখ্যা। কাট স্কোর বলতে কি বুঝেন, রিলায়েবিলিটি কি, ভ্যালিডিটি ফাংশন গুলা কি কি, এক্সাম্পল সহকারে এগুলা তাদের বলতে হবে। প্রেডিক্ট এবার সেট করে ভ্যালিডেট স্কোর পায়। এতক্ষণ যা বললাম পুরো জায়গাটায় আছে। তো এই তো অ্যাটেন্ডেন্সটা ইয়েতে দিয়ে রাখেন চ্যাট বক্সে। কোশ্চেন আসছে মনে হয়। একটু স্টিমুলেশন টেস্টের এক্সাম। আচ্ছা, স্টিমুলেশন টেস্টটা হচ্ছে ধরেন টেক্সটাইলের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি আসলে ফ্যাক্টরি জব ওইভাবে আমাদের স্টিমুলেশন টেস্ট গুলো হয় না, ল্যাবরেটরি বেসড কাজগুলোর ক্ষেত্রে আমরা করে থাকি। পাঠাতে দিতে টেস্ট বলতে কি বোঝায়, আপনি ধরেন কোনো একটা জবে যখন আপনি যাবেন, আপনি তো অ্যাকচুয়ালি ওই জবটা করছেন না, আপনি হয়তো করবেন 2 দিন 4 সপ্তাহ পরে। কিন্তু ওই অবস্থায় আপনাকে যদি পণ্য দেওয়া হয় সেক্ষেত্রে আপনি কিভাবে ওই রোলটা প্লে করবেন। ধরেন আমি যদি টেক্সটাইল ইন্ডাস্ট্রি এক্সাম্পল দিয়ে বুঝাই, আপনাকে বিভিন্ন রকমের আমাদের এখন আপনারা তো ফ্যাক্টরিতে গিয়েছেন না, ফ্যাক্টরিতে বিভিন্ন রকম ওভেন, ডাই ডাইং ইয়াতে সেকশনে গিয়েছেন না, নিটিং ডাইং এগুলো ভিজিট করেছেন তো এর মধ্যে। যাই হোক, যদি ম্যাম গত সেমিস্টারে করা হয়েছে। আচ্ছা, দেখবেন বিভিন্ন রকমের ফেব্রিক থাকে, ফেব্রিকের রোল গুলা পড়ে থাকে, এগুলা কিন্তু ইন্সপেকশনে যায়। ইন্সপেকশনে যখন যায় বিভিন্ন রকমের ডিফেক্ট হয়। তো আপনাকে সিমুলেশন টেস্টে ধরেন টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে আপনাকে হয়তো বলবে যে আপনার এত কেজি রোলে এত কেজি ডিফেক্ট আসছে, রোলে এই টাইপের ডিফেক্ট হয়েছে। কি কি টাইপের, কোনোটার মধ্যে এজের মধ্যে সমস্যা, কোনোটা হচ্ছে আনইভেন ডাইং হয়েছে, কোনোটাতে মধ্যে হচ্ছে ফুটা আছে, কোনোটাতে হচ্ছে আপনার জিএসএম এর সমস্যা আছে, বিভিন্ন রকমের ফেব্রিক রোলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে যদি একজন টেকনিশিয়ান হিসাবে আপনার ইন্টারভিউটা নেওয়া হয়, যে আপনাকে টেকনিশিয়ান পোস্টের জন্য নেওয়া হচ্ছে ফেব্রিক, আপনাকে ইন্সপেকশন করতে হবে, এই ধরনের প্রবলেমে আপনি কি করবেন। এটা হলে এটা হচ্ছে ওই ক্ষেত্রে আমাদের জন্য স্টিমুলেশন, যে আমি যদি এই রোলে এই কম্পোজিশন এই কনস্ট্রাকশনে হয় সেক্ষেত্রে আমি কি রোল প্লে করতে পারি, আমি কিভাবে ওভারকাম করব। এটা হচ্ছে আপনার ইয়ার ক্ষেত্রে টেক্সটাইলের ক্ষেত্রে হতে পারে, বা সুইং মেশিনের ক্ষেত্রে হতে পারে। মেশিনের অনেক ধরনের প্রবলেম হয়েছে, টেকনিক্যাল মানে স্পিডের সমস্যা, স্টিচের গুলা ঠিকভাবে হচ্ছে না, স্টিচিং এর যে গ্যাপ গুলা সেগুলো ঠিকঠাক কন্ট্রোল স্পিড অ্যাকুরেসি গুলা ঠিকভাবে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। তো অ্যাপ্লিকেন্টকে জিজ্ঞেস করা হবে ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিনে আপনি পার ইয়াতে গার্মেন্টস এ কিভাবে স্টিচটা করবেন, প্রবলেম হলে কি স্টিচে কোন স্টিচের ক্ষেত্রে কি করতে পারে, একটা প্রবলেম দিয়ে দিবে, ওটার সলিউশনটা কি হবে।
এটা আপনার কাছে জানতে চাইতে পারে স্টিমুলেশন এবং তারপর হচ্ছে ল্যাব থাকে। ল্যাবের বিভিন্ন আমাদের স্যাম্পল ল্যাব ইয়াগুলা থাকে। ল্যাবের মধ্যে অনেক টাইপের টেস্ট করা হয়। সো আপনার ল্যাবের প্রোটোকল গুলা আপনার জানা আছে কিনা? সেক্ষেত্রে আপনি কিভাবে সেফটি মেইনটেন্যান্স করবেন, হ্যান্ডেল কিভাবে করবেন? একটা এক্সপ্লোশন হলো, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? ঠিক না? আপনি সেন্ট্রিফিউজ এ কাজ করছেন। আপনার মেশিন স্টাক হয়ে গেছে। আপনি বাসায় দিয়ে চলে গিয়েছেন কিন্তু মেশিন তো রান হয় নাই। সেক্ষেত্রে আপনার মেশিনের যেই ম্যাটেরিয়ালটা আপনার ব্রেকডাউন হওয়ার কথা ছিল ব্যবহার হয়নি। আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার ঠিক সাইজে আসছে কি আসে নাই? সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি আবার এটা কি চালাবেন কিনা? বা আপনি এটা কন্টিনিউ করবেন কিনা? ল্যাবরেটরি এই টাইপের কোয়েশ্চেন গুলা তখন আপনাকে করা হবে। এগুলো হচ্ছে স্টিমুলেশন টেক্সটাইল সেক্টরের ক্ষেত্রে। আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে থাকলে আমি অফ করে দিচ্ছি। কারো বাকি নাই তো? আচ্ছা। ঠিক আছে। আর কারো যদি অ্যাসাইনমেন্ট দেওয়া বাকি থাকে দেন দিয়ে দিয়েন চেয়ারের কাছে। আর যদি এখনো দেওয়া হয় নাই এরকম থাকে আমি দেখি এই সপ্তাহের মধ্যে বসে আর আপনাদের ক্লাস টেস্ট কবে যেন? ম্যাম ১২ তারিখে। হ্যাঁ? ১২? ১২ তারিখ। টাইমটা আমাকে একটু ১১ তারিখে জানায় দিয়েন। আমি তো হচ্ছে আপনাদের ক্লাস টেস্ট ছাড়া হয়তো ওই দিন আসবো না ক্যাম্পাসে। এজন্য ওইভাবে টাইম করে আমি আসবো। একটু আমাকে আগে টাইমটা একটু রিমাইন্ডার দিয়ে দিন। ঠিক আছে? ঠিক আছে ম্যাম। আচ্ছা। ঠিক আছে ভালো থাকেন। আর পড়াশোনা কইরেন বাসায়। ঠিক আছে। আল্লাহ হাফেজ।